ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সর্বাপেক্ষা প্রাচীন কবি সবরপা। বাংলাদেশের রণসঙ্গীতের কোন শিরোনামে সর্বপ্রথম প্রকাশিত হয় নতুনের গান শিরোনামে? বর্তমানে এটি চলচল শিরোনামে সন্ধ্যা কাব্যের অন্তর্গত। আর বাংলাদেশের যে রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বেগম রোকেয়া রচিত রচনা নয় কোনটি? এখানে রূপজালাল নবাব ফয়জুন্নেসা এর একমাত্র সাহিত্য কীর্তিকর্ম, যেটা মূলত তার আত্মজীবনীমূলক লেখা। তবে বাকি যেগুলো আছে সওগাত পত্রিকার একটা মানে প্রথম বর্ষের যে বর্ষপূর্তি উৎসবে তিনি এই কবিতাটা লেখেন সওগাত পত্রিকায়। পিপাসা হচ্ছে তার প্রথম প্রকাশিত লেখা, এবং সুলতানা স্ট্রিম তার উল্লেখযোগ্য একটা উপন্যাস। এছাড়াও তার উল্লেখযোগ্য রচনাগুলো আছে মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী। তা আর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মূলত নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। এর সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর। এই পঙ্ক্তিটির রচয়িতাকে একটু যদি আমরা খেয়াল করি তাহলে এটা দেখতে দেখা যায় যে কিছুটা বাংলার মতো না, কেমন যেন একটা। তো বিদ্যাপতি যেহেতু বাঙালি কবি ছিলেন না, তিনি হচ্ছে ব্রজবুলি ভাষায় লিখতেন, আর এটি মূলত ব্রজবুলি ভাষায় লেখা একটা লাইন, তাই এটার সঠিক উত্তর হবে বিদ্যাপতির লেখা উক্তি। নীলিমা ইব্রাহিম রচিত উপন্যাস নয় কোনটি? এখানে আমি বীরঙ্গনা বলছি, এটি হবে কারণ এটিও হচ্ছে প্রবন্ধ। তাছাড়া বাকি যে তিনটে আসছে 20 শতকের মেয়ে, এক পদ দুই বাক এবং কিয়াবন সঞ্চারিণী আর বন্যিবলয়, এই চারটি হচ্ছে নীলিমা ইব্রাহিমের উল্লেখযোগ্য উপন্যাস। তার এই যে আমি কিংবদন্তির কথা আমি বীরঙ্গনা বলছি, এটা বাদেও তার আরও কিছু প্রবন্ধ আছে। তার মধ্যে শরৎ প্রতিভা, বাংলার কবি মধুসূদন, ঊনবিংশ শতাব্দীর কবি, বাঙালি সমাজ ও বাংলা নাটক, অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছাদিত কন্যা আমি। সমুদ্র উপকূলের নাবিকদের জীবন কাহিনী ফুটে উঠেছে কোন উপন্যাসে? শহীদুল্লাহ কায়সারের সারেঙ্গা উপন্যাসে। তিনি একজন বাঙালি লেখক, সাংবাদিক এবং বুদ্ধিজীবী। শহীদুল্লাহ কায়সারের প্রকৃত নাম হচ্ছে আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ কায়সার তার ছদ্মনাম। শহীদুল্লাহ কায়সারের একটা বিখ্যাত স্মৃতিকথা আছে, রাজবন্দির রোজনামচা। আচ্ছা, রাজবন্দির জবানবন্দি নামে একটা লেখা আছে, এটা কার এবং এটি কোন ধরনের লেখা কমেন্টে জানাবেন। আর রাজবন্দির রোজনামচা এটি হচ্ছে শহীদুল্লাহ কায়সারের স্মৃতিকথা। পেশোয়ার থেকে তাশকন্দ, যেটি একটি ভ্রমণ বৃত্তান্ত, আর পেশোয়ার থেকে তাশকন্দ এই ভ্রমণ বৃত্তান্তের লেখক শহীদুল্লাহ কায়সার। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই বিখ্যাত পঙ্ক্তিদ্বয়ের রচয়িতা অন্নদা শঙ্কর রায়। কবি লালন শাহের গান সর্বপ্রথম সংগ্রহ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রত্নাবলী নাটকের রচয়িতা রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্নের আরও একটি গুরুত্বপূর্ণ নাটক আছে, যেটা হচ্ছে কুলীন কুল সর্বস্ব। এছাড়াও তার অন্যান্য যে রচনা সেটা আছে। এই কুলীন কুল সর্বস্বটা প্রায় সময় আসে, যে কুলীন কুল সর্বস্ব কার নাটক, এটা রামনারায়ণ তর্করত্নের। রত্নাবলী নাটকের নাট্যকার হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। তবে যদি আসে রত্নাবতী উপন্যাসের লেখককে, সেক্ষেত্রে উত্তর হবে মীর মোশাররফ হোসেন। সংবাদ রত্নাবলী নামে একটা পত্রিকা সম্পাদনা করতেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং মাইকেল মধুসূদন দত্ত 1858 সালে বেলগাছিয়ার নাট্যশালায় রত্নাবলী দেখে উপহাস করেন এবং তার অল্পকালের মধ্যেই তিনি রচনা করেন শর্মিষ্ঠা। তাহলে কোন নাটক দেখে বা কার নাটক দেখে মাইকেল মধুসূদন দত্ত শর্মিষ্ঠা রচনা করেন? সেটা হচ্ছে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী দেখে। আমরা রামনারায়ণ তর্করত্নের যে বিশিষ্ট লেখাগুলো আছে, কুলীনকুল সর্বস্ব, রত্নাবলী, নবনাটক বেনি সংহার তাহলে কার নাটক? রামনারায়ণ তর্করত্নের। এরপর রুশকিরিহরণ এবং কংসবধ কোন ধরনের রচনা? এটি একটি নাটক। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? কায়কোবাদ। পল্লী সমাজ জসীমউদ্দীন রচিত কাব্য সংকলনের নাম সুচয়নী।
আর সুচয়নী হচ্ছে কাব্য সংকলন। এখানে হচ্ছে মধুবালা, বাকি যে অপশনগুলো আছে, মধুমালা মূলত একটা নাটক, বোবা কাহিনী তার একমাত্র উপন্যাস, কবর একটা কবিতা, আর তার অন্যান্য যে কবিতা সংকলনগুলো আছে সুচয়নী বাদেও রাখালি, বালুচর, ধানক্ষেত, রূপবতী এবং মাটির কান্না। বাংলা ভাষায় রচিত প্রথম ভ্রমণ কাহিনী কোনটি? পালামৌ, যেটা লিখছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। মূলত পালামৌ বিহারের একটি স্থানের নাম, অর্থাৎ হচ্ছে ভারতের ঝাড়খণ্ডের একটা অঞ্চলে ভ্রমণ করতে যেয়ে তিনি এই ভ্রমণ কাহিনীটা লেখেন। আর এর কিছু উল্লেখযোগ্য উক্তি আছে যেগুলো প্রায় সময় আমরা পড়ে থাকি এবং আসতে পারে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, মানুষ বৃদ্ধ না হইলে সুন্দর হয় না, যাহার ভাগ্য কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন, একদিন আপনার অহংকারে আপনি হাসিব, যে হারে সেই রাগে। রামমোহন রায় কত সালে রাজা উপাধি লাভ করে? 1830 সালে রাজা উপাধি লাভ করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর একটি প্রবন্ধ। তার উল্লেখযোগ্য আরও কয়েকটি প্রবন্ধের মধ্যে রয়েছে লোকরহস্য, সাম্য, কৃষ্ণচরিত্র, বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, ধর্মতত্ত্ব এবং ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি। এখান থেকে প্রায় সময় যেটা আসে, আমরা যে এখানেই যেটা আছে কমলাকান্তের দপ্তর, দ্বিতীয়ত লোক রহস্য, বিজ্ঞান রহস্য, সাম্য, আর হচ্ছে বিবিধ সমালোচনা। এই এই পাঁচটা প্রায় সময় দেখা যায় যে এটি কোন ধরনের লেখা, এগুলো সব প্রবন্ধ, বা এই প্রবন্ধগুলোর লেখককে, সেক্ষেত্রে উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে ভোরের পাখি হিসেবে খ্যাত বিহারীলাল চক্রবর্তী। তার যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলো আছে, আর এই বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে তিনি উল্লেখ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে স্বপ্ন দর্শন, সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী এবং শারদা মঙ্গল। তাহলে শারদা মঙ্গল যে কাব্যগ্রন্থ, এটা রচয়িতাকে বিহারীলাল চক্রবর্তী। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে কতটি গানের সংকলন? 157টি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই, হে কে বাঁচিতে চাই, দাসত্ব শৃঙ্খল, বলো কে পড়িবে পাই, কে পড়িবে পায়। আচ্ছা, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে আমরা যখন পায়ে যদি শিকল পরে থাকা হয়, তাহলে শিকল কেন দেয়? বাধা দেওয়ার জন্য। নিশ্চয়ই সেটা আপনি আরাম পান এমনভাবে পরাবে না, বা আপনি মানে আপনার জন্য আরামদায়ক হোক এমনভাবে না। তাহলে ব্যথা দিয়ে কোনো কিছু পরালে তখন কি হয়ে যাবে? পাটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এখানে পায়ের শিকল এভাবে মনে রাখতে পারি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই, হে কে বাঁচিতে চাই, দাসত্ব শৃঙ্খল, বলো কে পড়িবে পাই, হে কে পড়িবে পাই। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত উক্তি। এটি তার পদ্মিনী উপাখ্যান কাব্যগ্রন্থের উক্তি। তাহলে এখান থেকে আমরা আরও একটা জিনিস পেয়ে যাচ্ছি যে পদ্মিনী উপাখ্যান কাব্যগ্রন্থটিকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের বীজমন্ত্র হিসেবে এই পদ্মিনী উপাখ্যান কাব্যগ্রন্থের এই বিখ্যাত উক্তিটি বেশভাবে অনুপ্রেরণা দেয়। এরপরে তার রচিত যে আরও কাব্যগ্রন্থগুলো আছে, কর্মদেবী, স্বরসুন্দরী, কাঞ্জি কাবেরী, নীতি, কুলসুমা মঞ্জুলি। মনির চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী মহাশ্মশান থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে যদি আসে যে মহাশ্মশান কাব্যের প্রেক্ষাপট কি, সেটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। তাহলে একইভাবে যেহেতু এটা রক্তাক্ত প্রান্তর একই কাহিনী অবলম্বনে, তাহলে রক্তাক্ত প্রান্তরের কাহিনীও ওই পানিপথের তৃতীয় যুদ্ধ। আমাদের তাহলে এখানে বলতে পারি যে এটা কোন ধরনের নাটক? তাহলে এটা একটা ঐতিহাসিক নাটক বা ইতিহাস আশ্রয়ী নাটক। আর এর যে চরিত্রগুলো আছে, ইব্রাহিম কার্দি, জোহরা এবং হিরণবালা। নেমেসিস নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সুরজিৎ নন্দী। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, মিটিকে আশা। এটি কোন ধরনের গান? এটি টপ্পা গান। এই গানের রচয়িতা রামনিধি বাবু বা রামনিধি গুপ্ত। বাংলা তৈলমাসিক সাহিত্য পত্রিকা পরিচয় এর সম্পাদক কে ছিল? সুধীন্দ্রনাথ দত্ত। আমরা এইভাবে বলতে পারি যে সাধু বাবা তোমার পরিচয়টা দাও। হ্যাঁ, তাহলে সাধু তোমার পরিচয় দাও, কারণ সাধু যে সে এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়ায়, তার ওইভাবে কোনো মানে সবার কাছে সে পরিচিত থাকে না। তাহলে যখন কোথাও যাবে সবাই কি করবে? সাধুর পরিচয় জানতে চাইবে। তাহলে সুধীন্দ্রনাথ দত্ত পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। বনফুল রচিত রাজনৈতিক উপন্যাস কোনটি? বনফুল মূলত হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, যার রাজনৈতিক উপন্যাস হচ্ছে অগ্নি।
এই অগ্নিটা ভারতে 1942 সালের আগস্টের আন্দোলনের পটভূমিতে লেখা। উপন্যাসটি প্রকাশিত হয় 1946 সালে। আর এই উপন্যাসের নায়ক হচ্ছে অংশুমান। তার উল্লেখযোগ্য অর্থাৎ হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের যে উল্লেখযোগ্য যে উপন্যাসগুলো আছে, নির্মোকটা প্রায় আসে, জঙ্গম আসে, জঙ্গম নামে কিন্তু আরও একটা উপন্যাস আছে, সেটাকে আর একটু বলবেন। আর এরপরে আমরা দেখি যে বনফুলের যে উপন্যাসগুলো, তৃণখণ্ড, স্থাবর, বৈতরণীর তীরে, দ্বৈরথ, নির্মোক, সে আমি, জঙ্গম, নগর দিগন্ত প্রভৃতি। পথের দাবি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস, 4 অধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রাজনৈতিক উপন্যাস। পথের দাবি এবং 4 অধ্যায় দুটোই হচ্ছে রাজনৈতিক উপন্যাস। বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা সামাজিক উপন্যাস। সৈয়দ আলিউল্লাহ রচিত গল্পগ্রন্থ হচ্ছে নয়নচারা। তার বিখ্যাত যে উপন্যাসগুলো আছে, লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, দি আগলি এশিয়ান, এগুলো তার বিখ্যাত উপন্যাস। তার অন্যান্য যে নাটকগুলো আছে, বহিপীর, উজানের মৃত্যু, সুরঙ্গ এবং তরঙ্গভঙ্গ, সৈয়দ আলিউল্লাহর বিখ্যাত নাটক বহিপীর, উজানের মৃত্যু, সুরঙ্গ এবং তরঙ্গভঙ্গ। বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয় উক্তিটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তার শ্রীকান্ত উপন্যাসের একটা উক্তি। 2 সৈনিক উপন্যাসের রচয়িতা শওকত ওসমান এবং এটি মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা। তার বিখ্যাত মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা যে উপন্যাসগুলো শওকত ওসমানের, জাহান্নাম হইতে বিদায়, 2 সৈনিক, নেকড়ে, অরণ্য এবং হচ্ছে জলাঙ্গি। আদিগন্ত নগ্ন পদধ্বনি শামসুর রহমান, নগ্ন পদধ্বনি শামসুর রহমান। এরপরে হচ্ছে সুফিয়া কামাল রচিত আত্মজীবনীমূলক রচনা হচ্ছে একালে আমাদের কাল। তার যে রাজমন্দির রোজ নামছে, এটা আমরা দেখে আসছি যে এটা হচ্ছে শহীদুল্লাহ কায়সারের একটা স্মৃতিমূলক গ্রন্থ। আমার ছেলেবেলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক বা ছেলেবেলার একটা গ্রন্থ বলতে পারি আমরা। আর 71-এর ডায়েরি তার হচ্ছে দিনলিপি বলা যায়। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ 9 কোনটি? আগামী একটা কবিতা, যেটা হচ্ছে ছাড়পত্র কাব্যের অন্তর্গত। তবে তার যে কাব্যগ্রন্থগুলো আছে আমরা যদি একটু দেখি, পূর্বাভাস, ছাড়পত্র, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতগুচ্ছ। তাহলে গীতবিতান কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু গীতগুচ্ছ কাব্যগ্রন্থ হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের। এছাড়া তাহলে আমরা আবার একবার কাব্যগ্রন্থগুলো পড়ে ফেলি। ছাড়পত্র, পূর্বাভাস, অভিযান, ঘুম নেই, হরতাল। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের চরিত্র কোনটি? শশী এবং কুসুম। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চরণদ্বয়ের যে রচয়িতা সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি মূলত এই কবিতাটা লেখে বঙ্গভূমির প্রতি। এই কবিতার একটা লাইন, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে।